শহীদ পরিবারের প্রতি তার উদাসীনতা, উন্নাসিকতা। নইলে কেউ এরকম অপরাধ করে 25 লক্ষ টাকা কমিশন দেওয়ার পরে তাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছে, 5 লক্ষ টাকা আহতদের দেওয়ার কথা বলেছে, 15,000 টাকা দিয়েছে। আপনি ভাবতে পারেন, যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিম্বাদ উৎসবে পরিণত করেছে, সেই যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার, তাও একটা কমিশনের রেকমেন্ডেশন। এটা ছাড়া আপনি কি বলবেন? তো নমস্কার দর্শক বন্ধুরা, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে এক পবিত্র আবেগ। প্রতি বছর লাখ লাখ মানুষের ভিড়, শহীদদের স্মরণে কত চোখের জল, কত শপথ আর কত ভাষণ। কিন্তু আজ আমরা যে সত্যিটা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তা শোনার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন, আজকে যাদের শহীদ বলে মঞ্চ কাঁপানো হয় তাদের সঙ্গে কি আসলে সব থেকে বড় বিশ্বাসঘাতকতা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই? হ্যাঁ, ঠিক শুনেছেন। 33তম 21শে জুলাই ঠিক সকালে বিধানসভায় পেশ হয়ে গেল সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের সেই বহু প্রতীক্ষিত রিপোর্ট। দীর্ঘ 15 বছর ধরে যে রিপোর্টকে ধামাচাপা দিয়ে ফাইলে তলায় লুকিয়ে রাখা হয়েছিল তা প্রকাশ্যে আনলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটি মাননীয় সচিব মহোদয়কে হস্তান্তর করছি এবং এই বিষয়ে খানিকটা বক্তব্য আমি রাখবো। আর সেই রিপোর্ট বেরোতে ফাঁস হয়ে গেল তৃণমূলের আসল মুখোশ। শহীদদের রক্তের বিনিময়ে সে ভোট ব্যাংক আর ক্ষমতার রাজনীতি করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কি তবে খুনিদের বাঁচাতেই 15 বছর ধরে রিপোর্ট আটকে রেখেছিলেন? আসুন জেনে নেওয়া যাক সেই ভিডিওতে। আগে একটু ইতিহাসটা ঝালিয়ে নেওয়া যাক। 1993 সালে 21শে জুলাই মহাকরণ অভিযানে নেমেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি ছিল সচিব পরিচয়পত্র। সেই দিন কলকাতার বুকে অহেতু কোনো উস্কানি ছাড়াই গুলি চালিয়েছিল পুলিশ। কার নির্দেশে গুলি চলেছিল? তদানীন্তন সিপিএম সরকারের স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তের নির্দেশে। ঝরে গিয়েছে 13টি তাজা প্রাণ, 13 জন যুব কংগ্রেস কর্মী শহীদ হয়েছিলেন। 2011 সালে ক্ষমতায় এসে বড় বড় কথা বলে বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন গঠন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দিয়েছিলেন ন্যায় বিচার হবে, দোষীদের শাস্তি পাবেন। কিন্তু তারপর কি হলো? ক্ষমতায় আসার পর সেই মনীশ গুপ্ত, যার নির্দেশে 13 জন কর্মীর প্রাণ হারিয়েছিলেন, তাকেই পরম আদরে নিজের কোলে টেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু দলে নিলেন না, তাকে বানিয়ে দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। ভাবতে পারেন, যার হাতে নির্দেশেই আপনার সহযোদ্ধাদের রক্ত ঝরল, সেই হাতেই আপনি পুরস্কৃত করলেন, মন্ত্রী চেয়ারে বসিয়ে দিলেন। এই কেমন বিচার? এটা কি শহীদদের রক্তের সাথে চরম বেইমানি নয়? তবে শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় যে রিপোর্ট পেশ করেছেন তা শুনলে চোখ কপালে উঠবে। কমিশনের রিপোর্টের পরিষ্কার বলা হয়েছে, সেদিন কোনো উস্কানি ছাড়াই গুলি চলেছিল। মনীশ গুপ্তের নির্দেশেই গুলি চলেছিল। ডরিনা ক্রসিং, মেয়র রোড, রেড রোডে যে গুলি চালানো হয়েছিল তা ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়। রাইডার্স বিল্ডিং থেকে তা ছিল অনেক দূরে। রাইডার্স আক্রমণের কোনো সম্ভাবনাই ছিল না। প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি, তিনি বলেছিলেন, তার স্টেটমেন্টে ইংরেজিতে রেকর্ড করা আছে, তাই আমি ইংরেজিতেই পড়ছি। When summoned by the commission as the first victim of the 1993 agitation, where he sustained head injury, that means late Pankaj Banerjee, expressed his inability to depose and gave a statement to the media that, I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. It is quite apparent why the commission could not take his name or hold Monish Gupta responsible. The commission did it under the direction of the powers that be. এই স্টেটমেন্টটা উনি দিয়েছিলেন টাইমস অফ ইন্ডিয়া 1/1/2015। কমিশনকেও জানিয়েছেন ইন্টারনালি আর পাবলিকলিও বলেছেন। আর বাকিরা গেছেন। এই কমিশনের যে ইনকোয়ারি রিপোর্ট, সেই ইনকোয়ারি রিপোর্টে কমিশন যে মূল অবজারভেশন গুলো দিয়েছে, যা এটাতে আছে, পি নীরজ
নয়ন প্রিন্সিপাল সেক্রেটারি, এটাতে আমি বাংলা করে আপনাদেরকে বলছি। এক, আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। সম্পূর্ণ নির্বাহী তদন্ত প্রক্রিয়াটি ন্যায্য, যথাযথ, সরল বিশ্বাসে সম্পন্ন হয়েছে বলে প্রতীয়মান হয় না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে। ফলে পুলিশি গুলি চালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। 5, সমস্ত জনসাধারণ, মাননীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও পুলিশ আধিকারিকদের বিস্তারিত সাক্ষ্য প্রমাণ থেকে সেই সাক্ষ্যের প্রমাণ মূল্য বিচার করে কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালানোর প্রয়োজন ছিল না। 6, রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। কমিশন সিদ্ধান্তমূলক দেখতে পেয়েছে যে মেয়র রেড রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এসপ্লানেড রোতে যে গুলি চালানো হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক। এগুলো কমিশন পরপর অবজারভেশন দিয়ে গেছে। এবারে রেকমেন্ডেশন পার্টটা আমি আপনাদেরকে বলছি, বাকি সমূহ তথ্য এখানে আছে আপনার রিপোর্টে। কমিশনের সুপারিশ রাইটার্স বিল্ডিং এ কিভাবে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করতে পারছে না সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকার সে দায়িত্ব পালন করেনি, তখন সিপিএম ছিল না, তখন তৃণমূল কংগ্রেসেরই সরকার ছিল। রাইটার্স বিল্ডিং এ প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ না করার দায়িত্ব চিহ্নিত করার জন্য যথাযথ, প্রকৃত, সরল বিশ্বাসে আইনসঙ্গত পদক্ষেপ শুরু করা উচিত। 2026 সালের নির্বাচনের আগে পর্যন্ত এ বিষয়ে কালকে যারা ভাষণ দেবেন তাদের ভূমিকা নেতিবাচক ছিল, উদাসীন ছিল। ভবিষ্যতে অনুরূপ দুর্ঘটনা এড়াতে রাইটার্স বিল্ডিং এ অবস্থিত রাজ্য সরকারের সদর দপ্তরে ও লালবাজারে পুলিশ দপ্তরে নথিপত্র হারিয়ে যাওয়ার কারণ সম্পর্কে যথাযথ তদন্ত করা উচিত। এক্ষেত্রেও আপনারা আপনাদের দায়িত্ব পালন করেননি। যে সমস্ত ভুক্তভোগী মারা গেছেন, যে সমস্ত ভুক্তভোগী আহত হয়েছেন, তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, কারণ তারা একটি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কষ্ট ভোগ করেছেন। মৃত ভুক্তভোগীদের শহীদ হিসেবে গণ্য করা উচিত এবং এদেরকে শহীদ হিসেবে গণ্য করার রেকমেন্ডেশন করেছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা
আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? তাহলে প্রশ্ন ওঠে, যদি রিপোর্টে স্পষ্ট হয়ে যায় যে মনীষ গুপ্তের নির্দেশে অহেতুক গুলি চলেছে, তবে 15 বছর ধরে এই রিপোর্ট গোপন করে রাখা হলো কেন? কেন সাধারণ মানুষের সামনে আনা হলো না তদন্তের ফলাফল? উত্তরে এটি সত্যি সামনে এসেছে। মনীষ গুপ্তকে বাঁচাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল সরকার রিপোর্টকে ফাইলবন্দি করে আটকে রেখেছিল? নিজের ক্যাবিনেটের মন্ত্রীকে বাঁচাতে 13 জন শহীদের আত্মত্যাগে আপনি বাতির নিচে চেপে রেখে দিলেন। জবাব দিন তৃণমূল নেতৃত্ব, কেন শহীদদের পরিবারকে 15 বছর ধরে অন্ধকারে রাখা হলো? এবার শুনুন আরো এক নাটকীয় সত্য। কমিশন নাকি মোট 44 জনের স্বাক্ষর গ্রহণ করেছিল। তার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে পুলিশের বড় বড় কথারাও ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এই 21শে জুলাইয়ের আন্দোলনের প্রধান মুখ, যার ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন, যিনি ছিলেন এই ঘটনার সব থেকে বড় এবং মূল সাক্ষী, তাকেই নাকি ডেকে পাঠায়নি সুশান্ত কমিশন। কি অদ্ভুত, তাই না? মূল সাক্ষীকেই ডাকা হলো না কেন? কেমন তদন্ত? নাকি পুরোটাই ছিল একটা পরিকল্পিত নাটক? এমনকি প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় যখন সাক্ষী দিতে চাননি, তিনি তো সোজাসুজি কারণ জানিয়ে দিয়েছেন। পঙ্কজ বাবু পরিষ্কার বলেছিলেন যে মনীষ গুপ্তের নির্দেশেই গুলি চলল, তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী বানিয়েছেন, তাই এই কমিশনের কাছে সাক্ষ্য দেওয়ার সম্পূর্ণ অযৌক্তিক। পঙ্কজ বন্দ্যোপাধ্যায় সেদিন যে সততা বুঝেছিলেন, বাংলার মানুষ আজ 15 বছর পর তা বুঝতে পারছে। তবে তৃণমূলের কাছে 21শে জুলাই কোনো আবেগের দিন নয়, এটা শুধুই ক্ষমতার সিঁড়ি। আজ 33তম 21শে জুলাই নিয়ে মুখে দাঁড়িয়ে বাংলার মানুষ মমতাময় রাজনীতি এবং তৃণমূলের এই দ্বিচারিতা ধরে ফেলেছে। প্রতি বছর ধর্মতলায় বিরাট মঞ্চ বেঁধে লাখ লাখ টাকা খরচ করে যে 21শে জুলাই পালিত হয়, রাজকীয় সভায় হয়, তা কি শুধু সেন্টিমেন্ট বেচে ভোট পুরানোর ধান্দা? ন্যায্য বিচার দেওয়ার মানসিকতা যদি থাকতো, তবে নিজের পছন্দের মন্ত্রীকে বাঁচাতে 15 বছর ধরে ফাইল চাপা দিয়ে রাখা হতো না। আজ শুভেন্দু অধিকারী সেই সতের ফাইল খুলে দিয়েছেন। বাংলার মানুষ এখন উত্তর চায়। এক, শহীদদের খুনিদের সঙ্গে কেন রফাদফা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? 2, মনীষ গুপ্তকে বাঁচানোই কি 13 জন শহীদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল? 3, কেন মূল সাক্ষী হিসেবে নিজেকে কমিশনের সামনে পেশ করলেন না তৎকালীন মুখ্যমন্ত্রী? শহীদ পরিবারগুলির চোখে জলের অভিশাপ কি এত সহজে মুছে যাবে? সির্ফ রাজনীতি লাভের জন্য শহীদদের রক্তকে ব্যবহার করা এই নির্মম খেলার জবাব এবার তৃণমূলকে দিতে হয়েছে। আপনাদের কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি মনীষ গুপ্তকে বাঁচাতে কমিশনকে ব্যবহার করেছিলেন? আপনার মতামত কমেন্ট সেকশনে লিখে যান। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সত্যিটা সবার সামনে আনতে প্রচুর শেয়ার করুন।